অমাবস্যার অন্তিম লগ্নে মহা বিপদ করাল রূপ ধারণ করবে। তবে কি আমি পারবো না? তবে কি সব বৃথা হলো? আমার তো তাক সঠিক ছিল, তবে লক্ষ্যভেদ হলো না কেন? মাতু পাগলির কথা কি মিথ্যে হয়ে যাবে? অনন্তবীর কি ভুলে গেল তার কাজ? হায় 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 হায়, আফসোস করছি আমি। এমন সময় পিশাচিনীর নারকীয় উচ্ছ্বাস বদলে গেল অবর্ণনীয় যন্ত্রণার হাহাকারে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প প্রসন্নময়ী গ্রামের পৈশাচিক ছায়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প প্রসন্নময়ী গ্রামের পৈশাচিক ছায়া। গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছি। পাকাপাকিভাবে এখানে এই মটলেনের বাড়িতে থেকে গেলেও তখনও পর্যন্ত নিয়মিত গ্রামের বাড়ি যাতায়াত করি। তেমনই একবার সেখানে গিয়ে কদিন থেকে ফিরে আসছি। ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছি। একটা খালি রিক্সা টিক্সা পেলে তাতে উঠে বসবো, এই ভেবে এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছি। হঠাৎ একজন আমার গায়ের ওপরে এসে পড়ল। আমি কিছু বলার আগে সেই লোকটা নিজেকে সামলে নিয়ে খুব লজ্জিতভাবে বলল, কিছু মনে করবেন না, আসলে আমি খেয়াল করিনি। না না, মনে করার কিছু নেই, আমি কিছু মনে করছি না। তবে একটা কথা বলি, পথে ঘাটে বেরোলে একটু সাবধানে চলাফেরা করবেন। বলা তো যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। আমার বলা এই একটা কথা ঠিক যেন চাবির মতো কাজ করলো। লোকটার মুখের তালা খুলে বেশ অযাচিতভাবেই কথা বলতে শুরু করলো। দুর্ঘটনা ঘটার আর কি বাকি আছে? আর কিছুই বোধহয় করা গেল না, সব শেষ হয়ে গেল। ঈশ্বর, জমিদার মশাইকে যে কি করে মুখ দেখাবো। একটা দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলল লোকটা। এতক্ষণ অবধি আমি তাকে বিশেষ চোখে দেখিনি। এবার তার কথা আর বলবার ভঙ্গি শুনে তার দিকে বিশেষ দৃষ্টি দিলাম। প্রৌঢ় এক ভদ্রলোক, মাথার চুল পাতলা হয়ে গেছে, গায়ে একটা সুতির কাজ করা পাঞ্জাবি, সেটা বেশ ময়লা হয়েছে। শান্তিপুরি ধুতিটাও ধবধবে সাদা নেই। পায়ের পাংশু জুতোতেও বিস্তর কাদামাটি লেগে রয়েছে। মুখ শুকিয়ে গিয়ে চোখের তলায় কালি পড়েছে। সেই চোখে চোখ রাখতেই আমার মনের গোপনে সেই বিপদের ঘণ্টাটা বেজে উঠল হঠাৎ। তোমরা জানো, গুরুদত্ত আশীর্বাদে আমার মনে এমন বিশেষ কিছু অনুভূতি সময়ে সময়ে অনুভূত হয়, যার দ্বারা আমি অনেক কিছুই অনুভব করতে পারি। যেমন ওই সময় প্রথমবার ওই ভদ্রলোককে দেখে তার বিষয়ে অনেক কিছুই আবিষ্কার করে ফেললাম। নিজের বিশেষ ক্ষমতার বিজ্ঞাপন দেওয়ার জন্য নয়, ওই লোকটার মানসিক স্বাস্থ্য কি কারণে বিপর্যস্ত হয়েছে তা আমার জানা থাকলেও তার মুখ থেকে শোনার জন্য বললাম, দেখুন, বিপদ যদি ঘটার থাকে তবে তা ঘটবেই, কারোর সাধ্য নেই তা ঠেকিয়ে রাখে। কিন্তু তাই বলে তো এই নয় যে মানুষ সেধে বিপদকে ঘরে ডেকে আনবে। রেলগাড়িতে ওঠার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই উঠতে হয় এবং নামতেও হয়। ভিড়ের মধ্যে নিজের জন্য যথেষ্ট জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়, নয়তো গাড়ি গাড়ির মতো চলে যাবে আর 5 জন যাত্রীরও কিছুই যাবে আসবে না। কিন্তু পদস্খলন হয়ে আপনি গাড়ি ছেড়ে শেষটায় চাকার তলায় গিয়ে পড়তে পারেন, ঠিক যেভাবে আজ পড়তে পড়তে বেঁচে গেলেন। আর আপনারই সাধের রূপোর নরসির কৌটোটা চাকার তলায় চলে গেছে। ওইভাবেই ঘটতে পারে সাংঘাতিক দুর্ঘটনাটা। আমার কথা পুরোপুরি শেষ হয়নি, লোকটা আমার কথা কেটে বলল, আপনি কে? আপনি কি অন্তর্যামী? ওই অবস্থাতেই মৃদু হেসে বললাম, আরে না না, অন্তর্যামী স্বয়ং ঈশ্বর।
তিনি তার ভক্তের অন্তর পড়তে পারেন। আমার কি সাধ্য যে আমি... যাক, সে কথা থাক, আপনি আপনার কথা বলুন। লোকটা মন্ত্রমুগ্ধের মতো খানিকক্ষণ আমায় ভালো করে দেখল। আমার পরিধানে রক্তাম্বর, গলায় থাকা পইতে সবই লক্ষ্য করল সে। তারপর বলল, আপনি ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ। আমার ছোট মাথায় আমি এইটুকুই ধরতে পারছি, তবে নিশ্চয়ই এইটুকু সব নয়। আপনি আরো অনেক কিছুই, যা আমি বুঝতে পারছি না। কি প্রয়োজন সব কথা সবাইকে বুঝতে হবে এমন তো কোনো কথা নেই। বললাম না, আমি তেমন কেউ কেটা কেউ নই, খুব সাধারণ একজন সাধক আমি। তবে বুঝতে পারছি আপনার খুব গুরুতর কোনো সমস্যা হয়েছে। আমার গুরুর আদেশ, সমস্যাগ্রস্ত কোনো মানুষকে দেখে চলে যাওয়া যাবে না। সাধ্যমতো চেষ্টা করে তার বিপদ কাটিয়ে দিতে হবে। আমার এই গুরুগম্ভীর বক্তৃতা সেই সময় বোঝার অবস্থাতে লোকটা ছিল না। নিজের কথা বলতে শুরু করলো। আষাঢ় মাসের তপ্ত দুপুরবেলা, তখন কটা হবে, 3টে কি 3:30। ওই সময় অমন জনবহুল রাজপথে আমরা দুজন সম্পূর্ণ অন্য জগতে চলে গেলাম। তোমরা জানো আমার যে ক্ষমতাগুলো রয়েছে তার জোরে আমি অনেক কিছুই করতে পারি, যদিও সবটাই ক্ষেত্র বিশেষে ও আমার ইচ্ছে শক্তির ওপর নির্ভর। তাই ওই মুহূর্তে করলাম, কারণ আমার মন বলছিল সময় এখন বড় দামি। সামনে বিপদের ঘন ছায়া, নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। কোথাও গিয়ে বসে কথা শুনবার মতো সময়টুকুও নেই। কলকাতার রাজপথ ওই সময় কেমন যানজটে ভরা থাকে তার বলে দিতে হবে না নিশ্চয়ই। ট্রাম ছুটছে, বাস ছুটছে, টানা রিক্সা নিয়ে মানুষও ছুটছে, ফেরিওয়ালা, সাধারণ পথচারী, কারোর বিরাম নেই। দারুণ কোলাহলে কান পাতা যায় না। কিন্তু আমাদের কোনো অসুবিধে হলো না, কারণ আমি খুব সাময়িক সময়ের জন্যই আমাদের চারপাশে ততক্ষণে তৈরি করে নিয়েছি একটা স্তব্ধ বলয়। নির্বিঘ্নে কথা শুনতে শুরু করলাম আমি। বলতে লাগলেন ভদ্রলোক, আগে আমি আসছি প্রসন্নময়ী গ্রাম থেকে। এই স্টেশনের 2টো স্টেশন আগে গিয়েছিলাম এক বড় ডাক্তারের বাড়ি। সাহেব ডাক্তার তিনি, তাদের অসাধ্য নাকি কিছুই নয়। এমনই খবর পেয়ে তাকে গ্রামে নিয়ে যেতে এসেছিলাম আমি। কিন্তু মন্দ ভাগ্য, সাহেবের বাড়ি গিয়ে শুনি সাহেব নেই। তিনি নাকি রোগী দেখতে কোন দূর গন্তব্যে যাত্রা করেছেন। ফিরতে ফিরতে হয়তো সপ্তাহখানেক সময় লেগে যাবে। আমাদের আর কোনো ব্যবস্থা করতে বাকি নেই। শেষ এই আশাটাও নিভে গেছে। কর্তামশাইয়ের মুখটা মনে করে চোখে জল এলো। কি করবো কলকাতায় থেকে? তাই পড়িমড়ি করে স্টেশনে পৌঁছালাম। এত ভিড় গাড়িতে যে কি বলবো। তবু কোনো মতে উঠতে গিয়েছিলাম, যদি একটু জায়গা পাই কোনো মতে। দুটোই তো স্টেশন পেরিয়ে যাব। কিন্তু না, বরাত মন্দ। এমন একটা ধাক্কা মারলে যে মুখ থুবড়ে পড়লুম স্টেশনে। কি করব, কি করে যে বেঁচেছি তা ভগবানই জানেন। ট্রেনটা চলে গেল। আবার অপেক্ষা। পরের ট্রেন আসতেই এই এলাম। স্টেশনে নেমে পুড়িমুড়ি ছুটছি, 4টের বাসটা ধরতে হবে। কিন্তু আপনি কি করে আমার ওই ব্যাপারটা, মানে আমি যে পড়ে যাচ্ছিলাম, ওই ব্যাপারটা জানলেন? সে কথা আপনাকে পরে জানাবো। এখন বলুন, আপনি এমন ব্যস্তভাবে ছুটছিলেন কেন? 4টের বাস চলে গেলে 4:30 বাস আসতো, সেটাই ধরতেন। এত তাড়াহুড়োর কি আছে? না না, দেরি করার উপায় নেই যে। গ্রামের দামোদর কবিরা স্পষ্ট বলে দিয়েছেন গতি খুব খারাপ। ছোটবাবু বোধহয় আজকের মধ্যেই... ছলছল করে উঠল লোকটার চোখ দুটো। ছোট বাবু বলতে আপনি কার কথা বলছেন? ও আচ্ছা, আপনাকে তো এতক্ষণ আমার পরিচয় দেওয়া হয়নি। আসলে মাথা ঠিক নেই তো। নমস্কার, আমি প্রসন্নময়ী গ্রামের জমিদার শ্রী রুদ্রবীর মজুমদারের নায়েব দুর্লভ চট্টরাজ। জমিদার মশাই দেবতার মতো মানুষ। আমাকে নিজের নায়েব নয়, বরং ভাইয়ের মতোই দেখেন। গিন্নিমা গত হয়েছেন গেল বছর। 1 বছর কাটতেই ঘরে নতুন মা লক্ষ্মী এসেছেন। মানে ওই ছোট কর্তাবাবুর বিয়ে দিয়েছেন বড় কর্তা। তার সম্বন্ধটা অবশ্য ঘরে বই এসেছিল।
বড় কর্তা ছোট কর্তাকে নিয়ে তীর্থে গিয়েছিলেন, মরুতীর্থ হিংলাজে। ধর্মকর্ম সেরে কর্তারা ফিরে আসছেন, এমন সময় আসবার পথে দারুণ দুর্যোগ হয়। ঝড়ে জলে তাদের নিজের কুটিরে আশ্রয় দেন এক সাধক। সেই সাধকেরই মেয়ে এই মা শঙ্খদূতী। বড় কর্তার তাকে দেখেই পছন্দ হয়, ছেলের বউ করে নিয়ে আসেন তাকে। তা বৌমার সঙ্গে সঙ্গে তার বাবাও আসেন আমাদের জমিদার বাড়িতে। এ বেশি দিনের কথা মাত্র নয়, মোটে ওই 15 আগেই বিয়ে হয়েছে তাদের। অমন চাঁদপানা বৌমার মুখ, যেন মা লক্ষ্মী স্বয়ং এসেছেন ঘরে। গ্রামের 5 জন প্রশংসায় পঞ্চমুখ। সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে, সবার মন ভালো। বড় করে বউ ভাতের ভোজ দিলেন কর্তা। বড় লোক থেকে শুরু করে আতুর কাঙাল পর্যন্ত সবাই পাত পেড়ে খেয়ে গেল। রাত হলো, সারাদিনে কাজকর্ম সেরে আমরা সবাই যে যার মতো বিশ্রাম নিতে চলে গেছি। সারা বাড়ি আলোয় ঝলমল করছে তখন। বরবধূর ঘরের দরজাও খিল পড়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে রাত। হঠাৎ ছোট কর্তার ঘর থেকে একটা চিৎকার শোনা গেল। প্রথমে আমরা কেউ গা করিনি, ভাবছি হয়তো শোনার ভুল, কিন্তু শব্দটা আরেকবার হলো। তখন আমরা সবাই মিলে ছুটে গেলাম তার দরজায়। দরজা ঠেলে ভেতরে চেয়ে দেখি, ও মা, ছোট কর্তা মেঝেতে পড়ে আছে, আর নতুন বউ 2 হাতে মুখ ঢেকে কেঁদেই চলেছে। জমিদার বাড়িতে মহিলা বলতে এক বামন দিদি ছাড়া আর কেউ নেই এখন। বামন দিদিও ও বাড়িতে প্রায় 40 বছর রান্না করছে। সে এখন বাড়ির একজন হয়ে গেছে অবশ্য। সেও এসেছিল শব্দ শুনে। এবার ঘরে ঢুকে বৌমাকে সামলাতে লাগলো সে। বড় কর্তাকে গিয়ে খবর দিলাম আমি। ততক্ষণে ওই বাড়ির সব কম বয়সী ছোকরা, কাজের লোকেরা মিলে ছোট কর্তাকে তুলে পালঙ্কে শুইয়ে দিয়েছে। বড় কর্তা এসে জিজ্ঞাসা করলেন, খোকা, কি হয়েছে? তুমি পড়ে গেলে কি করে? জানি না বাবা, আমি ঠিক বলতে পারবো না। কি যেন একটা হয়েছিল। আমি সহ্য করতে না পেরে ঝাঁপিয়ে পড়েছি নিচে। ওদিকে বৌমা আর কান্না ততক্ষণে একটু থেমেছে। বামুন দিদি তাকে শান্ত করতে করতে বলছে, আহা, কতি মেয়ে, তা কি হয়েছিল বাচ্চা? আমি জানি না, উনি কেমন যেন করে উঠলেন। উনি কি এমন বরাবরই করেন? উনি যেন কেমন পাগলের মতো করছিলেন। বড় কর্তা বললেন, না না, আমার ছেলে কোনো বিকৃতি নেই। এমন ঘটনা এর আগে কখনো হয়নি। ব্যাপারটা যে কি হলো তা সত্যি কেউ বুঝতে পারল না। নতুন বৌমার বাবাও অতিথিশালা থেকে ছুটে এসেছেন। সব দেখে শুনে তিনি কিছু বললেন না ঠিকই, কিন্তু এমনই হাবভাব করলেন যা দেখে মনে হয় তিনি সন্দেহ করছেন যে আমাদের ছোট কর্তার মাথার ব্যামো আছে। আর বড় কর্তা সে কথা লুকিয়ে তার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছেন। কি বলবো, ভারী বিতিকিচ্ছিরি অবস্থা। একটা সময় পর সব শান্ত হতে তাদের দুজনকে ঘরে রেখে আমরা আবার সব চলে গেলাম যে যার ঘরে। কিন্তু বিঘ্ন কাটল না। তখন মাঝরাত। ছোট কর্তা কিছুতেই ঘরে থাকতে চাইছিলেন না, কিন্তু বৌমাও তাকে হাতের পায়ে ধরে ঘরেই রাখলেন। বামন দিদি বলল, আহা, বটে তো, একটা কল্যাণ তো আছে। আজ হলো গিয়ে ফুল সজ্জা, একত্রেই থাকা নিয়ম। তা একত্রেই থাকলেন তারা। সেই রাতের মতো সব মিটে গেল। পরদিন সকাল হলো, আর ছোট কর্তার শরীর খারাপ হতে শুরু করলো সেই দিন থেকে। কি জাতের শরীর খারাপ? শুকিয়ে যাচ্ছেন। কি বলবো, মাত্র হাতে গোনা কয়েকটা দিন হলো তিনি নাম না জানা অসুখে পড়েছেন, কিন্তু দেখে মনে হয় বছর ভর তিনি রোগশয্যায় আছেন। আমাদের ওদিকে ডাক্তার বলতে তেমন কিছু নেই, ওই যা করে বৈদ্য আর কবিরাজ। তা বাঘা বাঘা বৈদ্য কবিরাজ দেখানো হয়েছে তাকে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। বড় কর্তা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। আমি তার কষ্ট হাত দেখতে পাচ্ছি না। ওদিকে হওয়ার আরেক উপদ্রব শুরু হয়েছে। দিনে রাতে ঘন ঘন নতুন বৌমা আর তার বাবা ঘরের দরজা বন্ধ করে কি যেন সব সলা পরামর্শ করেন, আর তারপরেই বাড়ি থমথমে হয়ে ওঠে। আমাদের নতুন কুটুম্ব মানে কর্তামশাইয়ের বেয়াই মশাই এখন একটা দাবি করতে শুরু করেছেন। কর্তামশাই নাকি
তার মেয়ের সঙ্গে অসুস্থ ছেলের বিয়ে দিয়েছেন। এমন সুন্দর মেয়েটাকে নাকি জলে ভেসে যেতে হবে এবার। এসব মিলিয়ে জমিদার মশাই কাছারি বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছেন প্রায়। গ্রামের সবার চিন্তার শেষ নেই। কি করি বলুন তো? আমি যতটা পারি ছোটাছুটি করে সবচেয়ে সেরা চিকিৎসাই করাতে চাইছি ছোট কর্তার। আসলে ওই পরিবারের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা জমা হয়ে আছে। আমার বাবা সামান্য একজন ফেরেস্তা ছিলেন কাছারির, তিনি অকালে চলে যান। আমাকে ওই বড় কর্তাই খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছেন। তারপর নিজের পুরনো নায়েব মারা যাওয়ার পর আমাকে সেই পদে নিযুক্ত করে নিজের কাছাকাছি রেখেছেন। আমি বিয়ে তা করিনি, ঝঞ্ঝাটে সেবা করছি তাদের। আর তারই মধ্যে এ কি ঝঞ্ঝাট এসে পড়েছে বলুন তো দেখি। ছোট কর্তাকে আমিও স্নেহ করি, তার এই দুর্দশা আমিও দেখতে পাচ্ছি না। কবিরাজ জবাব দিয়েছেন আর নাকি সময় নেই, আজকালের মধ্যে কিছু একটা হয়ে যেতে পারে। তাই লোক মুখে খবর পেয়ে ছুটে এসেছিলাম কলকাতায়, বড় ডাক্তারের বাড়ি। কিন্তু কিছুই হলো না। হবে, এখনো সব শেষ হয়ে যায়নি। হয়তোবা শেষ পর্যন্ত অন্যরকমই কিছু একটা হবে। সেজন্যই আমার সঙ্গে আপনার দেখা হয়েছে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এখন আপনাদের দরকার। আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আমি প্রসন্নময়ী গ্রামের মজুমদার বাড়ি যেতে চাই। আপনি যাবেন? সত্যি যাবেন? দেখুন, আমার পক্ষে বোঝা সম্ভব নয় আপনি সত্যিকারের কে, কিন্তু আমি এটুকু বুঝেছি আপনি সাধারণ কেউ নন। খালি হাতে যাওয়ার থেকে আপনাকে নিয়ে যাওয়াই ভালো। মনে মনে বুঝলাম এই দুর্লভ চট্টরাজ লোকটি শতকরা খাঁটি মানুষ, কপটতা নেই, যা মনে আসে তা স্পষ্ট মুখে বলতে পারেন। ভালো লাগলো আমার তাকে। বিপদ যে বেশ ঘোরতর তা তো আগেই বুঝেছি। বিপদকালে বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোই কর্তব্য। আমাদের সাধনায় তাই বলে। নিঃশব্দ মন্ত্রোচ্চারণে ভেঙে ফেললাম স্তব্ধ বলয়। মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে বললাম, চলুন, বাসের সময় হলো। তারপর ঠাকুর মশাই? তারপর আবার কি, গ্রাম থেকে কলকাতায় ফিরেও নিজের বাড়ি না গিয়ে আবার রওনা দিলাম আর একটা গ্রামের উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত প্রসন্নময়ী গ্রাম। আষাঢ় মাসের দিন, বর্ষাকালের মাঝামাঝি। আমরা যখন পথে বাস চলেছে আমাদের নিয়ে, তখনই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। জেলায় পৌঁছে বড় রাস্তায় থামলো বাস। তেমন একটা কেউ নামলো না ওখানে। এই আমাদের সঙ্গে আর 2-4 জনই নেমেছিল। অমাবস্যার রাত, আকাশে ঘন মেঘ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তখনও। তারই ফাঁকে উঁকি মারছে মিটমিটে কয়েকটা তারা। কাছে পিঠে ডোবা থেকে নালা থেকে ব্যাঙ ডাকছে। তাছাড়া কাঁচা মাটির পথে নেমেছি ততক্ষণে আমরা। পথের দুপাশে ঝোপঝাড়, তার ভেতর থেকে ঝিঝি ডেকেই চলেছে লাগাতার। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। দুর্লভবাবুর সঙ্গে একটা সেকালের ঠাকুরদা মাপের বড় ছাতা ছিল, আর ছিল একটা 3 ব্যাটারির লম্বা টর্চ। সে দুটোই সম্বল করে আমরা একসঙ্গে এগিয়ে চললাম কাদা জল ভেঙে। মাইল খানেক হাঁটার পর মজুমদার বাড়ি পৌঁছলাম। পথে বারংবার লজ্জা স্বীকার করছিলেন দুর্লভ চট্টরাজ। কেবলই বললেন, আসলে এই তল্লাটে ঘোর বর্ষা লেগে আছে তো, সেজন্যই পথঘাটের এমন অবস্থা। তাছাড়া আমি কখন ফিরবো না ফিরবো সেরকম কিছু বলেও তো যায়নি, তাই গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থাই করেনি কেউ। ডাক্তার নিয়ে এলেও বোধহয় আমাকে এমন করেই বাড়ি যেতে হতো। একটা গরুর গাড়িরও ব্যবস্থা করে রেখে যায়নি। আপনি দয়া করে কিছু মনে করবেন না। মনে করার কি আছে? আমি তো বুঝতেই পারছি যে সময়টা স্বাভাবিক নয়। আপনি ওসব নিয়ে কিছু ভাববেন না। বাড়ি পৌঁছে নায়েব মশাই বারবার তার ত্রুটির কথা বলতে থাকলেন। বিরাট আকৃতির জমিদার বাড়ি, হ্যাজাক জ্বলছে চারপাশে। মস্ত লোহার দরজা খুলে ভেতরে গেলাম আমরা। নায়েব মশাইয়ের গলার সাড়া পেয়ে ছুটে এলেন স্বয়ং জমিদার মশাই। সাহেব ডাক্তার নিয়ে নায়েব ফিরেছে। জমিদার মশাই তাই ভেবেছিলেন।
আমায় দেখে সব প্রশ্ন চোখে তাকালেন নায়েবের দিকে। নায়েব মশাই সব বললেন। জমিদার মশাই এবার আমার দিকে দেখলেন, বললেন, আপনি ব্রাহ্মণ, আমার এমন দুর্দিনে আপনার পায়ে ধুলো পড়লো এ বাড়িতে, এও কি কম সৌভাগ্যের কথা? আসলে বড় বিপদের মধ্যে আছি আমরা। আমাদের আপ্যায়নে যদি কোনো ত্রুটি হয় নিজ গুণে মানিয়ে নেবেন। অতিথি আপ্যায়ন করার মতো মানসিকতা এখন আমার নেই। আমি তার কথা কেড়ে নিয়ে বললাম, আমি সবটাই শুনেছি নায়েব মশাইয়ের মুখে। আমার জন্য বিশেষ কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। আমি যেচেই এখানে এসেছি, অতিথি ভেবে কুণ্ঠিত হবেন না আপনারা। আমার গুরুর আদেশ আছে কারো দুঃসময় যাচ্ছে দেখে তাকে সাধ্যমতো সাহায্য করার। জমিদার মশাই আমার কথার কি মানে বুঝলেন আমি জানি না, তবে তিনি আর কিছু বললেন না বিশেষ। চাকর মুকুন্দকে ডেকে বললেন, আচ্ছা, উনি আমাদের অতিথি, ওনার যা প্রয়োজন তাই দেখো, কেমন? মুকুন্দ আমায় নিয়ে গেল অতিথিশালায়। কলঘরে গরম জল দিল। বৃষ্টির ছাঁট লেগেছে গায়ে, স্নান করে নেওয়াই ভালো। স্নান সেরে নতুন কাপড় চাদরে পোশাক বদলে নিলাম। আমার জন্য নির্দিষ্ট করা ঘরটাতে গিয়ে বসলাম। এই বাড়িতে পা রাখার মুহূর্ত থেকেই মনের মধ্যে গোপন ঘণ্টাটা আবারও বেজে উঠেছে। নাকে এসে লেগেছে একটা গন্ধ, অপার্থিব আষ্টে গন্ধ। ঠিক ছোট বেড়াল বা কুকুরছানা মরে পচে একটা বদ্ধ জায়গায় পড়ে থাকলে যেমন গন্ধ বেরোয়, অনেকটা সেই রকম অনুভূতিগুলো আমার, তাই আমার মধ্যেই রেখেছিলাম। মুকুন্দ এলো খাবার নিয়ে। গরম লুচি, ছোলার ডাল, আলুর দম, ছানার পায়েস। বাড়ির এমন অবস্থা তা সত্ত্বেও অতিথি সৎকারে যথেষ্ট যত্নশীল এরা। আমার খিদে পেয়েছিল তা স্বীকার করি। পেট ভরে খাবার খেয়ে জল খাওয়া শেষ করে মুকুন্দকে বললাম, আচ্ছা, জমিদার বাবুর ঘরটা কোন দিকে? আর নায়েব মশাই এখন কোথায় বলতে পারো? আমায় একবার সেখানে নিয়ে চলো। মুকুন্দর সাথে আমি জমিদার মশাইয়ের ঘরে গিয়ে দেখি জমিদার আর নায়েব খুব চিন্তিতভাবে আলোচনা করছেন। আমায় দেখে জমিদার মশাই শশব্যস্ত হয়ে বলে উঠলেন, আসুন 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 আসুন, আপনার খাওয়া দাওয়া সব ঠিক হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি তো? আমি বিনা বাক্য ব্যয় আসল প্রসঙ্গে গেলাম। বললাম, ওসব ঠিক আছে। আপনি আমাকে আপনার ছেলের ব্যাপারে কিছু বলুন, মানে অসুখের সম্পর্কে। নায়েব মশাইয়ের মুখে আমি সবই শুনেছি, তবে এখনো কিছু কথা জানা বাকি আমার, সেটাই আপনি বলুন। নায়েব মশাই আমাকে সব বলেছেন যে ওর সাথে আপনার কোথায় কিভাবে দেখা হয় আর তারপর কি কথাবার্তা হয়, প্রায় সবই বলেছেন উনি। এবার আর যা বাকি আছে তা হলো ঘোর বিপদে পড়েছি, কোনো পরিত্রাণে কোনো পথ দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কে? মানে আপনার পরিচয় কি? আমি অতি সাধারণ একজন সাধক। আমার নাম তারানাথ চক্রবর্তী। একটু আধটু জ্যোতিষ চর্চা ও সামান্য তন্ত্রের সাধনা করে থাকি। যাই হোক, আমার কথা এখন থাক। আমাকে বরং একবার আপনার ছেলের ঘরে নিয়ে চলুন। বেশ, চলুন আমার সাথে। উঠে পড়লেন জমিদার ও নায়েব মশাই। ওদের সঙ্গেই এসে পৌঁছলাম অনন্ত বীরের ঘরে। বিপদের ঘণ্টা আবারও বাজল। ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়ে উঠল আমার। আবার সেই বিশ্রী আষ্টে গন্ধটা আরো তীব্র হলো। ঘরে আলো জ্বলছে, তবুও ছায়া ছায়া অন্ধকার বিছিয়ে আছে কোণে কোণে। অবশ্য এই ছায়াগুলো জাগতিক অন্ধকারের ছায়া নয়, জগৎ বহির্ভূত কোনো এক অশনি ধূম্র ছায়া। ছায়াগুলো যে কেবল আমি দেখতে পাচ্ছিলাম তা বলাই বাহুল্য। শয্যায় রোগগ্রস্ত অনন্তবীর শুয়ে রয়েছেন। বয়সে সে 22 বা 23 বছরের যুবক, আর তারই পায়ের কাছে বসে আন্দাজ 88 বর্ষিয়া তার নতুন বউ। এক গলা ঘোমটা টেনে বসেছিল সে। শ্বশুর মশাই, নায়েব মশাই আর একজন অপরিচিত মানুষকে ঘরে ঢুকতে দেখে
সতর্ক হয়ে উঠল সে। বোমা, ইনি একজন ব্রাহ্মণ খোকাকে দেখতে এসেছেন। তোমার বিব্রত হবার কোনো কারণ নেই। মেয়েটি একটু সরে বসল। আমি এগিয়ে গেলাম অনন্তবীরের কাছে। গিয়ে চমকে উঠলাম। দারুণ ধাক্কা লাগলো বুকে। না, ভুল নেই। এই পর্যন্ত সমস্ত শুনে যে বিপদের আন্দাজ করেছিলাম ঠিক তাই ঘটেছে। অনন্তবীরের ওপর থেকে চোখ সরিয়ে এবার আমি তার বউয়ের মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম। যদিও তার মুখ আবৃত, তবুও আমি স্পষ্ট দেখলাম যা দেখতে চাইছিলাম। কি দেখলেন ঠাকুরমশাই? মানে কি বা বুঝিয়েছিলেন আপনি ওই অনন্তবীরের অসুখের ব্যাপারে? কোনো অসুখ করেইনি তার। সে এক অপার্থিব লোলুপ গ্রাসে পড়েছিল। কার গ্রাস? বউয়ের মুখেই বা কি দেখেছিলেন? ছায়া, পৈশাচিক ছায়া দেখেছিলাম। পিশাচিনী অবিরত কামার্ত বোধে মত্ত হয়ে শোষণ করছিল তাকে। তারই পূর্ণ গ্রাসে পড়েছিল অনন্তবীর। পিশাচিনী অনন্তবীরের নতুন বউ? এই কথায় কথায় এত প্রশ্ন করলে আমি কিছু বলবো না। কিশোরী, একটু চুপ করো না। ঠাকুরমশাই, আপনি বলুন। বেশ, আপাতত আর কিছুই বলছি না। হ্যাঁ, কি বলছিলাম? ও হ্যাঁ, কাপড়ের আড়ালে বিধ্বংসী শিখায় জ্বলছে দুটি চোখ। ঘন ঘন শ্বাস পড়ছে তার। মাছ বড়শি গেথে ডাঙায় তুললে তার অবস্থা যেমন হয়, এই বউটির অবস্থা তখন তেমনই হয়েছে। মুখে কিছু বলতে পারছে না চক্ষু লজ্জার খাতিরে, কিন্তু সে আমার উপস্থিতি সহ্য করতে পারছে না। প্রাণপণ চেষ্টা করছে আমাকে ঘর থেকে দূর করে দেওয়ার। আমি সেদিকে গুরুত্ব দিলাম না। সোজা জমিদার মশাইকে বললাম, জমিদার মশাই, আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, সময় বিশেষ বাকি নেই, অনেকখানি অপচয় হয়ে গেছে। তবু আমি বলছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। শেষ পর্যন্ত সব মঙ্গল হবে, আপনাকে পুত্র শোক পেতে হবে না। এই সময় একটা খট করে শব্দ হলো। ঠিক নিজের হাতের আঙুল নিজেই দারুণ ক্ষোভে মুচড়ে দিলে যেমন হাড় মর্মর করে ওঠার শব্দ হয়, তেমন নড়ে উঠল মজুমদার বাড়ির লক্ষ্মী স্বরূপা নতুন বউ। চলুন, আপনার সাথে আমার একান্তে কিছু কথা বলার আছে। জমিদার মশাই, নায়েব মশাই আমার এইরকম আকস্মিক কথাবার্তায় বোধহয় কিছুটা বিচলিত হয়ে গিয়েছিলেন, কিন্তু তারা আমায় কোনো রকম প্রশ্ন করলেন না। তাদের সঙ্গে এসে পৌঁছলাম আবারও জমিদার মশাইয়ের ঘরে। নায়েব মশাই বললেন, আপনারা তবে কথা বলুন, আমি আসি। তার প্রয়োজন নেই, আপনি এদের বিশ্বস্ত। সব কথা আপনার সামনে বলা যায়, আপনি থাকতে পারেন। বেশ, আপনি বলুন কি বলতে চান। ঘরের দরজা বন্ধ করে গোপন মন্ত্রণায় বসলাম আমরা। স্পষ্ট বললাম, দেখুন, সময় নষ্ট করার মতো সময় একটুও নেই। আজ রাত 3:51 অমাবস্যা ছেড়ে যাবে। শুক্লা প্রতিপদ তিথি পড়ার আগেই মহা সর্বনাশ ঘনিয়ে আসবে এই বাড়িতে। আপনারা যে বিপদে পড়েছেন, সেই বিপদের চরম ঘটবে ওই সময়। কি হয়েছে? আপনাদের মহা ভয়ানক এক বিপদ, ভয়ানক এক পিশাচিনীর গ্রাসে পড়েছে আপনার ছেলে। অবশ্য এই কাণ্ড নিজে থেকে ঘটায়নি সে, কেউ অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ হয়ে এই সাংঘাতিক নারকীয় নিষ্ঠুর লীলায় মেতেছে। সবচেয়ে বড় কথা এই যে এই কাজ করেছে সে আপনাদের পর নয়, নিতান্তই আপনজন। হয়তোবা কোনো কালে ছিল বা হয়তো এখনো আছে। তার অভিসন্ধি আপনার বংশকে নির্বংশ করে দেওয়া। আপনার পর আপনার ছেলেই সব এই জমিদারির। তাই তাকে হত্যা করতে চলেছে সে পিশাচিনীর মাধ্যমে। অনেকটাই করে ফেলেছে, কেবল শেষ থাবাটা বসানো বাকি। আপনি এসব কি বলছেন? আমাদের শত্রু? কর্তামশাই দেবতার মতো মানুষ, তার শত্রু কোথায়? তা এক্ষুনি আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে কি জানেন, ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে এলে তারও শত্রু সংখ্যার কোনো অভাব থাকে না। যাই হোক, আমাকে এখন কয়েকটা জিনিস খুব দ্রুত জোগাড় করে দিতে হবে। তাই নিয়ে আমি আপনার বিপদ তারণ ক্রিয়ায় বসব।
জমিদার মশাই বিহ্বল হয়ে পড়েছেন। প্রশ্ন উত্তর কিছুই আর তখন তার মুখে আসছে না। কেবল বললেন, কি চাই আপনার? তামার পাত্র ভরা পবিত্র গঙ্গার জল, একটা সর সমেত কচি ডাব, শ্বেত ও রক্তচন্দন আর 5টা জায়ফল। বেশ, এসবই পেয়ে যাবেন। নায়েব মশাই, আপনি আগে আমি এক্ষুনি ব্যবস্থা করছি। দুর্লভ চট্টরাজ বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। জমিদার মশাইকে বললাম, একটা এমন ঘরের সন্ধান দিন যে ঘরের দরজা বায়ু কোণে অবস্থিত। আছে, আমার পাশের ঘরটাই এমন। মুকুন্দ, মুকুন্দ! মুকুন্দকে ডেকে জমিদার মশাই ঘরটা আমার ক্রিয়ার উপযুক্ত করে তুললেন। সমস্ত ব্যবস্থা হয়ে গেলে রাত তখন 1 প্রহর, আমি দেহবন্ধন করে শুদ্ধ বেশে আসনে বসলাম। সেই সঙ্গে জমিদার মশাই ও নায়েব মশাইয়ের দেহ বেঁধে দিলাম। ওনাদের যা যা জোগাড় করতে বলেছি সেগুলো ছাড়াও কিছু বিশেষ জিনিসের আবশ্যকতা ছিল, সেসব আমার কাছে আমার ঝোলাতেই ছিল। এই যেমন 3টি একমুখী রুদ্রাক্ষ, 11টি হরিতকি, 1 জোড়া কলা, বাদুড়ের পাখার ছোট একটি শোধন করা ধারালো ছুরি। এছাড়াও আরো কিছু দ্রব্য ছিল যা তন্ত্রসিদ্ধ। এসব নিয়ে স্থান শুদ্ধিকরণ করে, দেহবন্ধন করে, সমস্ত আয়োজন সেরে ইষ্টনাম স্মরণ করে ধ্যানে মন দিলাম। রক্তচন্দন ও শ্বেতচন্দনে বিশেষ আকৃতি এঁকে তার উপর স্থাপন করেছি তামার ঘটিটা। তার উপর রেখেছি ডাব, ডাবের গায়ে এঁকে দিয়েছি বিশেষ মুদ্রা, আর বাকি সমস্ত জিনিসপত্র যথাস্থানে যথা উপাচারে রেখেছি। এবার শুধু মন্ত্র জপ। দ্রব্য গুণের চেয়েও মন্ত্র শক্তির গুণ শতাধিক বেশি। তোমরা হয়তো জানো না, প্রতিটি মন্ত্রের এক একটা অক্ষরে অক্ষরে এক একজন দেবী অধিষ্ঠান করেন। মন্ত্র যদি সুচারুভাবে উচ্চারণ না করতে পারো তাহলে সেই দেবী অসন্তুষ্ট হন, ফলে দেবীর কোপে সমস্তই বৃথা চলে যায়। অতএব পদ্মবীজের মালা গুনতে গুনতে আমি মন্ত্র উচ্চারণ করে চলেছি। পুরোপুরি মনোনিবেশ করেছি ধ্যানে। এমন সময় হঠাৎ কানের কাছে বেজে উঠল, পড়ে পড়ে গেল। বলি, এত পড়াশোনা কি আছে শুনি? দেখতে পাচ্ছি সময় নেই, এর মধ্যে পণ্ডিত ছেড়েছেন। যা যা, এবার জানিস নে, বলে যদি ঠিক থাকে তবে লক্ষ্য ভেদ হতে বাধ্য। যা বেটা যা, আর বসে থাকিস নি। ওদিকে যে নোলা লক লক করে উঠলো। মাতু পাগলি, তুমি এসেছো? তাহলে আশীর্বাদ করো, এদের যেন বিপদ মুক্ত করতে পারি। বলো যা। এই বলে মাতু পাগলি আবার মিলিয়ে গেল। বুঝলাম আর সাধনার প্রয়োজন নেই, আমি সিদ্ধি লাভ করেছি। তাড়াতাড়ি উঠে পড়লাম। সেই যে ধারালো ছুরিটা ছিল তাই দিয়ে ডাবের মুখ কেটে অর্ধেক জল মিশিয়ে দিলাম তামার ঘটিতে। তার মধ্যে দিয়ে দিলাম রুদ্রাক্ষ, হরিতকি আর জায়ফলগুলো। রক্তচন্দনের মিশ্রণ দিলাম জলে, আর সেই বিশেষ দ্রব্য মিশিয়ে দিলাম পবিত্র গঙ্গা জলে। সবটুকু মিলিয়ে ঘটি ভরে তারপর ঘটিটা 3 বার প্রদক্ষিণ করে বিশেষ মন্ত্রোচ্চারণ করতে করতে হাতে তুলে নিলাম তাকে। বেরিয়ে গেলাম বাইরে। রাত তখন গভীর। জমিদার মশাইরা দরজার বাইরে আমার কথা মতো অপেক্ষাতেই ছিলেন। বললেন, এবার তবে কি হবে ঠাকুর মশাই? কিন্তু তারা তো সব ও ঘরের তো দরজা বন্ধ। আপনার ছেলের ঘরে যাব এবার। তন্ত্রবিদ্যায় এমন অনেক দরজায় খোলা যায় যে দরজা খুললে মানুষের মঙ্গল হয়। অবশ্য বিপরীত প্রথাও অবলম্বন করেন কিছু নিম্ন স্তরের ক্ষমতালোভী নিকৃষ্ট মানের সাধুকরা। যাই হোক, চলুন দেখা যাক দরজা খুলতে পারি কিনা। নায়েব মশাইও ছিলেন, তিনিও এলেন আমাদের সঙ্গে। গভীর রাত, শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে। অনন্তবীরের শোবার ঘরের দরজায় এসে দাঁড়ালাম। দরজা বন্ধ বটে, কিন্তু আমি জানি ঘরে অনন্তবীর ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। আমি মন্ত্র উচ্চারণ করতে করতে দরজায় হাত রাখলাম। খুলে গেল সেটা। হতভম্ব চোখে
জমিদার মশাই ও নায়েব মশাই দেখলেন আমি কেমন নির্দ্বিধায় গভীর রাতে তার ছেলে বৌমার শোবার ঘরে প্রবেশ করলাম। ছোট একটা পিলসুচে প্রদীপ জ্বলছে তখনও। অনন্তবীর শয্যায় একা। আমি তার সামনে গিয়ে কপালে হাত রাখলাম। বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে জেগে উঠল সে। যদিও ঘুমোচ্ছিল না, মৃত্যু তার শিয়রে আচ্ছন্ন হয়ে পড়েছিল কেবল। কে 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 আপনি? কে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী, একজন সাধক। শোনো, কয়েক মুহূর্ত পর চরম বিপদ আসছে তোমায় গ্রাস করতে। তোমার প্রাণ তুমি কেবল নিজেই বাঁচাতে পারো। কি কি বলছেন সব? আমি আমি কিছু বুঝতে পারছি না। তুমি শুধু শোনো, আমি বলছি। কোথাও ভুল হলে শুধু সংশোধন করে দিও। তোমার স্ত্রী ঘরে আসার প্রথম রাত থেকেই অসুস্থ হতে শুরু করেছো তুমি, তাই তো? প্রথম রাতেই এমন কিছু ঘটনা ঘটে যা সচরাচর মানুষের জীবনে ঘটে না। খুব মর্মান্তিক, যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হয়েছে তোমার। প্রতিরোধ করতে পারোনি, কিন্তু চেয়েছো করতে, তাই চিৎকার করে উঠেছিলে প্রথম রাতেই। মনে পড়ছে কিছু? অনন্তবীরের চেহারা তখন হয়ে গেছে ঠিক একটা ল্যাংড়া বা আম্রপালি আমে দাঁত বসিয়ে বেশ আয়েশ করে তার ভেতরে থাকা মিষ্টি সবটুকু রস শুষে নিলে আমটা যেমন চুপসে আঁটি সর্বস্ব হয়ে যায়, ঠিক তেমনই। অনন্তবীর আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাই তাকে তুমি সম্বোধন করে বললাম, আমি সবই জানি, আর সবই যে সত্যি তা তুমিও জানো। ওই মৃত্যুরূপা পিশাচিনী একটু পরেই আসবে তোমার কাছে, তোমার জীবন শেষ করে দেওয়ার জন্য। আমি আমি বাঁচতে চাই। আপনি আপনি আমাকে বাঁচান। ওর সাথে পেরে ওঠা আমার সাধ্য নয়। আমি কিছু পারবো না। পড়ে পড়ে মরা ছাড়া আমার আর কোনো গতি নেই। অসম্ভব শক্তি ওর। অশুভ শক্তি ওর, তাই শেষ পর্যন্ত জিততে পারবে না। তোমার মাথার কাছেই নামিয়ে রাখলাম তোমার জীবন বাঁচানোর মহা ঔষধ। সময় মতো সেটা প্রয়োগ করতে পারলে সব বিপদ কেটে যাবে। পিশাচিনী ধ্বংস হবে, দগ্ধ হয়ে মরবে তারই বিষে। এইটুকু বলে তাকে তার কৌশল কর্তব্যের কথা বুঝিয়ে দিলাম। সময় হয়ে আসছে, আমি বুঝতে পারছি। পিশাচিনী এগিয়ে আসছে ঘরের দিকে। তাড়াতাড়ি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। জমিদার আর নায়েব দুজনকে নিয়ে ওই ঘরের পেছনের দিকের বন্ধ দরজায় চোখ রেখে অপেক্ষা শুরু করলাম। যদিও বা আমি জানি খানিকক্ষণ পর সেই দৃশ্য দেখা যাবে বন্ধ ঘরের ভেতর থেকে, যে দৃশ্য বাবা হিসেবে জমিদার মশাইয়ের বা পিতৃসম নায়েব মশাইয়েরও দেখা উচিত নয়। সময় মতো তাদের দৃষ্টি ওদিক থেকে সরিয়ে দেব, এই ঠিক করলাম। আমার আর কিছু করার নেই, এবার সবই অনন্তবীরের হাতে। ঠাকুরমশাই দেখুন, আপনি কিন্তু তখন থেকে গল্প বলে যাচ্ছেন, কিন্তু আমরা না গল্পের আগা পাস্তলা কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর কিশোরী নিয়ম মতো মনের টানে আর গল্পের লোভে তারানাথের আস্থানে এসে উঠেছি। আজ কোনো সাদাসাদির প্রয়োজন হয়নি। আমাদের আনা পাশিংশ, গরম তেলে ভাজা আর চারিদিকে যাওয়া সুস্বাদু চা নিয়ে গোড়াপত্তন হয়েছে গল্পের। তারপর বেশ স্বেচ্ছায় বলার আনন্দে তারানাথ বলতে শুরু করেছেন। আমরা এত দূর শুনেছি, আর তারপর বলবার মাদকতায় মোহগ্রস্ত হয়ে কিছু বলতেও ভুলে গেছি। কিশোরীর ব্যাপারই আলাদা। মাঝখানে সে কয়েকবার কয়েকটা ফুট কেটেছে বটে, কিন্তু তাতে বিশেষ ছন্দপতন হয়নি গল্পের। এইভাবেই কেটেছে সময়। কিন্তু এবার আমি মুখ খুললাম। পিশাচিনী মানে কোন পিশাচিনী? আর আপনি যে বলেছিলেন কে যেন ওদের নিজের লোক এত বড় অনিষ্ট করছে ওদের, মানে সেই ব্যাপারটাই বা কি? সবটা শোনো, বুঝতে পারবে। তোমরা না একটু ধৈর্য ধরা শেখো। যাই হোক, আমরা তো দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে দেখলাম সামনের দরজা খুলে ঘরে ঢুকলো সেই ঘোমটা পরা বধূ। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল সে। পায়ে পায়ে এগিয়ে এলো স্বামীর বিছানার কাছে। মৃতপ্রায় পড়ে আছে অনন্তবীর। স্ত্রী এসে তার বুকের ওপর হাত রাখল। চোখ মেলল অনন্তবীর। অস্ফুটে বলে উঠল, না
ছাড়ো ছাড়ো, আমি আর পাচ্ছি না, আমার পক্ষে সম্ভব নয় তোমায় তৃপ্ত করা। এবার আমায় রেহাই দাও, বড় বড় কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। পৈশাচিক হাসি হেসে উঠল বধূ। আরো ঘনিষ্ঠ হলো সে, উঠে এলো বিছানায়। আমি তৎক্ষণাৎ বিশেষ মন্ত্র উচ্চারণ দ্বারা জমিদার মশাই ও নায়েব মশাইয়ের দৃষ্টিপটে সাময়িক অন্তরাল সৃষ্টি করলাম। তারা কেবল ঘরের দরজা অবধি দেখতে পাচ্ছেন, তার বাইরে কিছু নয়। উসখুস করে উঠছেন তারা। এই দেখে আমি বললাম, আস্তে, কোনো শব্দ করবেন না। এমন কিছু দৃশ্য আছে যা আপনাদের দেখা উচিত নয়, তাই আমি যা করার করেছি। আমার কথা শেষ হয়নি, এমন সময় ঘরের ভেতর থেকে কানে এলো এক বিজাতীয় শব্দ। দেখো, আমি তোমাদের বন্ধু ভাবি, কিন্তু তোমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ আমি, এ কথাও ঠিক। সবকিছু বললেও এমন কিছু কিছু কথা থাকে যা বলার নয়, বলতে গেলে জিভে বাঁধে। মোট কথা, তখন এমনই পরিস্থিতি তৈরি হলো যা বলা যায় না। সাংঘাতিক পৈশাচিক উল্লাসে ফেটে পড়ছে পিশাচিনী। মর্মান্তিক মরণাত্মক যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে অনন্তবীর। অসম এক অকথ্য লীলা চলছে ঘরে, আর আমি এদিকে অস্থির হয়ে উঠেছি। আমার হাতে আর কিছু নেই। সময় হয়ে গেছে অমাবস্যার অন্তিম লগ্নে মহা বিপদ করাল রূপ ধারণ করবে। তবে কি আমি পারবো না? তবে কি সব বৃথা হলো? আমার তো তাক সঠিক ছিল, তবে লক্ষ্যভেদ হলো না কেন? মাতু পাগলির কথা কি মিথ্যে হয়ে যাবে? অনন্তবীর কি ভুলে গেল তার কাজ? হায় 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 হায়, আফসোস করছি আমি। এমন সময় পিশাচিনীর নারকীয় উচ্ছ্বাস বদলে গেল অবর্ণনীয় যন্ত্রণার হাহাকারে। অনন্তবীর একবার শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে উঠেছে, কিন্তু না, এটা আর্তনাদ নয়, শত্রুকে আক্রমণ করার পুরুষোচিত গৌরব ধ্বনি। হয়েছে হয়েছে, শেষ রক্ষা হয়েছে, আর এক মুহূর্ত দেরি নয়। আসুন আসুন, এবার সামনের দরজায় যেতে হবে। এই বলে আমি ছুটলাম। আমার পেছন পেছন বৃদ্ধ ও প্রৌঢ় মানুষ দুটিও সামনের দরজায় এসে পৌঁছলেন। মুহূর্তে মন্ত্র প্রয়োগে দরজা খুললাম আমি। দাউ দাউ করে জ্বলে যাচ্ছে রূপসী জমিদার পুত্রবধূর সর্বাঙ্গ। কিন্তু ওই কি সেই শঙ্খ দুটি? না, এ তো কোনো মানবী নয়। লোলুপ আগুনের শিখায় তার দেহের প্রতিটি কোষ পুড়ে কালো হয়ে যাচ্ছে। প্রবল ছটফট করছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। তার আর কিছু করার নেই। সারা বিছানা জুড়ে আগুন জ্বলছে ঠিকই, কিন্তু সে আগুন স্পর্শ করছে না অনন্তবীরকে। স্ত্রীরূপী পিশাচিনীকে অগ্নিদগ্ধ হতে দেখে সতৃপ্ত মনে রুগ্ন দেহ নিয়েই নবপ্রাণের স্পর্শে দূরত্বে উঠে বসে আছে অনন্তবীর। আমি শান্তি প্রদায়িনী মন্ত্র পাঠ শুরু করলাম উচ্চস্বরে। মঙ্গল আবহাওয়া ছড়িয়ে পড়ছে পরিবেশে। এমন সময় হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, কি সর্বনাশ! ছি ছি ছি, আমার কন্যাকে অগ্নিদগ্ধ করে মারলেন আপনারা। জমিদার মশাই, জমিদার মশাই, আপনার আমি সাত্বিক মানুষ ভাবতাম। আপনার আমার মেয়েকে চেয়েছিলেন পুত্রবধূ হিসেবে, সে সেই সর্বহারা সন্ন্যাসীর এত বড় ক্ষতি করলেন। মন্ত্র থামিয়ে পেছন ঘুরে দেখলাম লোকটাকে, আর তখনই তার অতীত বর্তমান সবটাই মুহূর্তে দেখতে পেলাম চোখের সামনে। বুঝতে পারলাম এই সেই লোক। সমস্ত সর্বনাশের মূলে এরই হাত। সন্ন্যাসী সুলভ আকৃতি নয়, দীর্ঘ বলিষ্ঠ রুক্ষ দেহ, গায়ের রং অমাবস্যার রাতের মতো ঘন কালো, মাথার চুল পিঠ ছুঁয়েছে, গলায় হাতে বিজাতীয় পাথরের মালা, দু চোখে রক্ত লাল দৃষ্টি, হিংস্রতা আর নির্মমতায় কপট চাতুরি খেলা করছে দেহময়। কিন্তু যতই চাতুরি থাক, আমার চোখ ভুল করার নয়। অতএব সব ধরে ফেললাম। এই প্রথম দেখলাম, তবে এর কথা শুনেছি আগে। এই সেই মরুতীর্থ হিংলাজের পথে দেখা হওয়া জনৈক ভণ্ড সাধক।
অবশ্য কথাটা বলা ঠিক হলো না। সাধক তো সে বটেই, শুধু সাধনাটা শুভ না হয়ে অশুভ হয়েছে। এরই মেয়ে অনন্তবীরের স্ত্রী হয়ে মজুমদার বাড়িতে এসেছে, কিন্তু হিসেব বলছে সে নিজে থেকে আসেনি। তার তো কোনো নিজস্ব বোধ শক্তি নেই, তাকে চালনা করেছে যেভাবে সে সেভাবেই চলেছে। সবই বুঝলাম আমি, কিন্তু ওদিকে জমিদার মশাই এই সময় কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। তিনি তো কিছুই জানেন না সেভাবে। মেয়ের মৃত্যুর কারণ কিভাবে ব্যক্ত করবেন বাবার কাছে? তিনি নির্বাক হয়ে পড়েছেন। নায়েব মশাই থরথর করে কাঁপছেন। একমাত্র আমি দৃঢ়চেতা। বললাম, ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু আদতে কোনো মানবী নয়। জেনে শুনে আপনি এক অশুভ সত্তা পিশাচিনীকে জমিদার মশাইয়ের পুত্রবধূ করেছেন। এই সমস্ত অনিষ্টের মূলে আপনারই কুঅভিসন্ধি। কিন্তু যত বড়ই অসাধু সাধনার সাধক হন না কেন আপনি, শেষ পর্যন্ত তাই হয় যা মঙ্গল। কোনো ক্ষতি করতে পারলেন না তাই আপনি। আপনার আসল পরিচয় কি? আপনি কেবল সাধক নন। জমিদার মশাই এই সেই ব্যক্তি যে আপনাদের আপন হয়েও চরম ক্ষতি করার চেষ্টা করেছে। সে কি? এনাকে তো আমি চিনতামই না, মাত্র কিছুদিনেরই আলাপের সঙ্গে এত বড় শত্রু সে আমার। হ্যাঁ, কি অপরাধ করেছি আমি? কি ক্ষতি করেছি তার? জমিদার মশাইয়ের কথা ছাপিয়ে অট্টহাসি করে উঠল সেই সাধক। হাসতে হাসতে জমিদার মশাইকে উদ্দেশ্য করে বলল, পুরন্দরকে চেনো না? কতখানি অপমান করে লেঠেলদের দিয়ে মার খাইয়ে গ্রাম ছাড়া করে ফেলে দিয়েছিলে শ্মশানে। সেই পুরন্দরকে চেনো না? অবশ্য মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। সেই পুরন্দর আর এই পুরন্দরের মধ্যে পার্থক্য অনেক। বয়সেরও ছাপ পড়েছে এই দেহটার উপর, তাই বোধহয় ঠিক ধরতে পারোনি। সবচেয়ে বড় কথা, যাকে মরতে ফেলে দিয়েছিলে সে যে বেঁচে যাবে, আবার কখনো ফিরেও আসবে, হিসেব বুঝে নিতে, এটা তো তোমাদের হিসেবের মধ্যে ছিল না, তাই না? তাই তাকে ভুলে গেছো। তীব্র বিদ্রুপে কথা বলে উঠল পুরন্দর। মুহূর্তে বদলে গেল জমিদার মশাইয়ের মুখের ভাব। দারুণ চমৎকৃত হয়ে তিনি বললেন, পুরন্দর, তুমি এসবের মূলে? তুমি এসেছো আমার সর্বনাশ করতে। আমার ছেলের প্রাণ নিতে চাইছো তুমি? এত বড় ক্ষতি করতে চাও তুমি আমার? হ্যাঁ, আরে আরে, এত বিস্ময়ের কি আছে? ক্ষতি তো একদিন আমারও হয়েছিল। আমাকে চূড়ান্ত অপমান করে একটা কুকুরের মতো এলাকা ছাড়া করেছিলে, সে কথা মনে নেই? তুমি সুপ্রভাকে অত্যাচার করতে করতে যে মেরে ফেলেছিলে সে কথা কি তোমার মনে আছে? নিজের সন্তানকেও রেহাই দাওনি তুমি। গর্ভবতী বোন আমার কত কষ্ট করে মরে গিয়েছিল। তুমি অন্যায় করেছিলে, তাই তার শাস্তি দিয়েছিলাম আমি তোমায়। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সে কথা ভুলবার নয়। সেদিনটা এখনো বিষাক্ত ক্ষত হয়ে টক টক করছে আমার মনে। আর সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম, আমি তোমার বংশ নির্বংশ করে দেব। এই মজুমদার বাড়ির বিষয় সম্পত্তির উপর আমার একমাত্র অধিকার থাকবে, এই আমার সংকল্প। আর সেই জন্য আমি বিয়ে করেছিলাম তোমার অমন কুরূপা বোনকে। আর তারপরেও যখন আমার উদ্দেশ্য সফল হলো না, তখন আমি অন্য পথ নিয়েছি। পথ যাই হোক, তোমার সর্বনাশ করাই আমার লক্ষ্য। তাই বলে নিজের মেয়েকে ব্যবহার করে? কে মেয়ে? কিসের মেয়ে? তার জন্মই হয়েছে আমার অদৃষ্ট সাধন করবার জন্য। সে তাই করেছে, তবে তাকে মেরেছ তুমি, আমি নই। জমিদার মশাই কিছুই করেননি, যা করেছি আমি করেছি। তুমি কোথাকার কে? কি শক্তি তোমার? ইচ্ছে করলে আমি এক্ষুনি তোমায় মাটির সাথে মিশিয়ে দিতে পারি, তা জানো? আমার মতো শক্তিশালী সাধক পুরুষ ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে।
আমার সাধন শক্তির সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? যক্ষবতী মহাশ্মশানে বসে আমি সাধনা করেছি, তুষ্ট করেছি যোগিনীকে। সে এমন এক সাধনা, যে সাধনা একটু ভুলচুক হলে বা যথার্থ বল দেহে না থাকলে যোগিনী সাধককে মেরে ফেলতে পারে, কিন্তু আমায় পারেনি। আমি তাকে স্ত্রী হিসেবে বশ করে নিজের বশীভূত করে রেখেছিলাম। কেঁদেছে সে, রেহাই চেয়েছে। অবশেষে আমার শর্ত মেনে তবেই পেয়েছে মুক্তি। তার সত্তায় তারই গর্ভে জন্ম হয়েছে শঙ্খদূতির। আসলে সাধদেশে মানবী হলেও তার সত্তা পিশাচিনীর। তিলে তিলে আমি প্রস্তুত হয়েছি তোমার বংশের ওপর কাল ঘনিয়ে আনতে। তোমাদের থেকে দূরে চলে গেলেও আমার কখনো চোখের আড়াল করিনি আমি রুদ্রবীর। প্রত্যেকটা গতিবিধির খবরাখবর রেখেছি আমি। মরুতীর্থ হিংলাজে তীর্থ করে ফেরার পথে তোমাদের সঙ্গে আমাদের দেখা হওয়াটা সবই আমাদের ইচ্ছেতেই হয়েছে। এমনই ক্ষমতা আমার। আর সেখানেই বেগধারী ব্রাহ্মণ তোমায় বাঁচাবে আমার হাত থেকে। আমি এক্ষুনি আমার মেয়েকে হত্যা করার প্রতিশোধ নেব। এই বলে চোখের নিমেষে পুরন্দর নামক ওই অসাধু সাধক চোখ বন্ধ করে সেখানে বসে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমি জানি ও পিশাচ জাগরণী মন্ত্র। ততক্ষণে আমি বুঝে গেছি এই সাধক কোন যোগিনীর সাধনা করছে, আর তার সন্তান জন্মেছে কোন সত্তা নিয়ে। সেই পিশাচিনীর সাধনা করা মানে পিশাচ সাধনায় সর্বোচ্চ সিদ্ধি লাভ করা। অতএব এই সাধক পিশাচতন্ত্রে অত্যন্ত ক্ষমতাশালী। তার মন্ত্র জাগিয়ে তুলছে পিশাচ লোককে। ওদিকে ততক্ষণে অমাবস্যার অন্তিম লগ্ন উপস্থিত। অনন্তবীর শয্যায় লাগাতার কাতর আর্তনাদ করতে করতে, নিষ্ফল আক্রোশে ছটফট করতে করতে মঙ্গল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শঙ্খদূতি। অনন্তবীর অতি দুর্বল শারীরিকভাবে। সে চোখের সামনে ওই বিভীষিকা দেখেও সেখান থেকে সরতে পারছে না, ঠায় বসে রয়েছে আগের মতো। এদিকে আমাদের চারপাশে শীতল আবহাওয়া ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। আর সময় নেই। আমিও তৎক্ষণাৎ স্থান শুদ্ধ করে পদ্মাসনে বসে পদ্মবীজের মালা জপতে শুরু করলাম সশব্দে। দুই তন্ত্রের দুই সাধক দুমতের মন্ত্র পাঠ করছে, দুজনেই দুর্দমনীয়। মূর্তির মতো নায়েব ও জমিদার মশাই দণ্ডবৎ দাঁড়িয়ে। গুরুগম্ভীর ও তীব্র কর্কশ কণ্ঠে উচ্চস্বরে মন্ত্রপাঠের শব্দে গমগম করছে নিস্তব্ধ রাতের জমিদার বাড়ি। সেই শব্দ শুনে চাকর বাকরেরা যে যেখানে ছিল সবাই ছুটে এসেছে, এমনকি বামুন দিদিও তাদের সঙ্গে সঙ্গে এসেছে। সময় এগিয়ে চলেছে। ক্রমশ শীতলতা ঢেকে পরিবেশ উষ্ণ হতে শুরু করলো। পবিত্র গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। আমি মন্ত্রপাঠ থামালাম না, কেবল অন্য একটি বিশেষ মন্ত্র পাঠ করা শুরু করলাম। ফল হলো তাতে। আমার কণ্ঠ যখন সপ্তমে, তখন সাংঘাতিক বিরক্তিসূচক শব্দ করে পুরন্দর আসন ছেড়ে উঠে পড়ল। আহ, কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? কোথায় তোরা? ডাকছি আমি, আয় আয়। আমি কর্ণ পিশাচী নিষিদ্ধ সাধক পুরন্দর, তোদের মনিব, তোদের ডাকছি আমি, পিশাচের দল, আয় আয়। ডেকেই চলেছে সে, কিন্তু কেউ এলো না সেই ডাক শুনে। সম্পূর্ণ অশুভ ছায়া সরে গেল, শুভ হয়ে উঠল চারপাশ। আমিও এবার আসন ছেড়ে উঠে দাঁড়ালাম, সম্বিত ফেরালাম বাকি সবার। মন্ত্রমুগ্ধ হয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল সবাই। জমিদার মশাই তৎক্ষণাৎ লেঠেল ডাকলেন। জগন্নাথ, দাসরি, ভগীরথ, বলরাম, কোথায় তোরা? শিগগিরই আয়। পুরন্দর বলশালী ঠিকই, কিন্তু তার চেয়েও বলবান লেঠেল। সবাই মিলে টানতে টানতে নিয়ে চলে গেল তাকে সেখান থেকে। জমিদার মশাই হুকুম দিলেন, এই নরাধম পিশাচটাকে নিয়ে যা এখান থেকে, নিয়ে যা।
ওকে গুম ঘরে বন্ধ করে রাখ। জীবন থাকতে যেন ও এক ফোঁটা জল খেতে না পায়। জমিদারের মুখের দিকে তাকিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করে উঠল পুরন্দর। বলল, শালা শুয়োরের বাচ্চা, আমায় বন্ধ করে রাখার ক্ষমতা তোরও নেই, আর তোর লেটেলদেরও নেই। রুদ্রবীর, আমি প্রতিশোধ নেবই, পারলে আমাকে আটকে দেখা। বলে সে চুপ করল। তখন ভোর 4টে বেজেছে। আমরা সবাই এসে ঢুকলাম অনন্তবীরের ঘরে। বাবা, এই বলে অনন্তবীর জমিদার মশাইয়ের দিকে এগিয়ে আসতে চাইছে। আমি বাধা দিলাম, দাঁড়াও, এখনো কাজ বাকি আছে। আমি এবার একটু ঝুঁকে নিভে যাওয়া আগুনে পুড়ে যাওয়া সেই অশুভ পাপ দেহ যা এখন ভস্মে পরিণত হয়েছে, সেই সবটুকু নমুনা তুলে নিলাম বিছানারই এক পাশে থাকা একখণ্ড চাদরের মধ্যে। তারপর জমিদার মশাইকে বললাম, এখন ব্রহ্ম মুহূর্ত চলছে, শুক্লা প্রতিপদ তিথি, অত্যন্ত শুভক্ষর। এখন একটি বিশেষ ক্রিয়া আমায় করতে হবে। আপনি গৃহস্বামী, অনুমতি দিন আমায়। এমন করে লজ্জা দেবেন না। যা করণীয় আপনি তাই করুন। আমি জানি আপনি যা করবেন সব আমাদের ভালোর জন্যই করবেন। আমি এবার সদর দরজার দিকে এগিয়ে গেলাম। চাকর বাকররাও আমার পেছনে আসছিল, তাদের বাধা দিলেন জমিদার মশাই। তারপর নিজে নায়েব মশাইকে সঙ্গে নিয়ে অনুসরণ করলেন আমায়। আমি বাড়ির বাইরে বেরিয়ে বিশেষ এক স্থান লক্ষ্য করে এগিয়ে গেলাম। তারপর সঙ্গে থাকা সেই ছোট ছুরিটা কাজে লাগবে জেনে সঙ্গে রেখেছিলাম। তা দিয়ে মাটির মধ্যে ছোট গর্ত খুঁড়ে পুঁটলি থেকে খানিকটা ভস্ম নিয়ে পুঁতে দিলাম সেখানে। এমনি করে 11টি জায়গায় আমি এই কাজ করলাম। সমস্ত বাড়ি মুড়ে দিলাম সুরক্ষা বেষ্টনীতে। তারপর জমিদার মশাইকে বললাম, আর কোনো অশুভ ছায়া আপনার বাড়ির ওপর পড়বে না, আপনারা এখন নিরাপদ। তবে কেবল এই বাড়ির মধ্যে। বাড়ির বাইরে যদি বিপদ আসে বা আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই বিপদে পড়েন, তাহলে আবার নতুন করে ভাবতে হবে। জমিদার মশাই বীর বিক্রমে বললেন, আমার শত্রু বলতে পৃথিবীতে আর কেউ নেই। পুরন্দর যে আজও আছে তা আমার জানা ছিল না। আজ থেকে 30 বছর আগে আমার বোন সুপ্রভার সঙ্গে বিয়ে হয়েছিল পুরন্দর সাহার। সাংঘাতিক এক মানুষ। আমার বোনের রূপও ছিল না, তাই বহুল কন্যা যৌতুক বিনিময়ে ঘর জামাই হয়ে থাকবার শর্তে রাজি হয়ে সে বিয়ে করেছিল সুপ্রভাকে। কিন্তু স্বামী হিসেবে সে কখনো ভালোবাসেনি আমার বোনকে। অকথ্য অত্যাচার করত সুপ্রভার ওপর। আমি অনেকবার প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু বোনের চোখের জল বাধা দিয়েছে আমায়। বারবার বোন বলেছে, দাদা দোহাই, দাদা দোহাই, তিনি যেমনই হন তবু আমার স্বামী, স্বামী দেবতা, তার কোনো অনিষ্ট আমি দেখতে পারবো না। আমার যা হয় হোক, তোমায় আমার মাথার দিব্যি দিলাম, আমার জীবদ্দশায় তুমি তার কোনো ক্ষতি করবে না দাদা। তাই আর কিছু করতে পারিনি। সুপ্রভা তখন অন্তঃসত্ত্বা। এমনি একদিন ওই পশুটা তার উপর প্রচন্ড প্রহার করলো। মারা গেল সুপ্রভা। আমার রক্ত তখন গরম হয়ে উঠল। বোন যখন আর নেই, তখন তার আর দিব্যিও নেই। আমি নিজের হাতে কিছু করলাম না, লেঠেল দিয়ে ওই নরাধামটাকে উপযুক্ত শাস্তি দিলাম। তারপর হুকুম করলাম ওকে গ্রামের বাইরে শ্মশানে ফেলে দিয়ে আসতে, যাতে শ্মশানের জঙ্গলে থাকা শিয়াল কুকুরে ছিঁড়ে খায় ওকে। আধমরা পুরন্দরকে শ্মশানে ফেলে দিয়ে এসেছিল আমার লেঠেলরা। আমি ভেবেছিলাম সে মারা গিয়েছে। কিন্তু জমিদার মশাই, প্রতিহিংসাপরায়ণ মানুষের মৃত্যু অত সহজে হয় না। এখান থেকে অপমানিত হয়ে চলে যাওয়ার পর ও গিয়ে ওঠে যক্ষবতী মহাশ্মশানে। তারপর সাধনা করে ওই যোগিনীর। অবশ্য এখানে একটা কথা আছে, পিশাচতন্ত্রের সাধনাই হোক বা যে কোনো সাধনাই হোক,
কোনো কিছুই একদিনে হয় না। আপনারা হয়তো জানেন না যে পুরন্দর বরাবরই অশুভ সাধনায় লিপ্ত ছিল। যাই হোক, এবার সে মরণপণ সাধনায় বসল, তুষ্ট করলো যোগিনীকে, সিদ্ধিলাভ হলো তার। আর তারপর তো সে সবই বলেছে। কিন্তু ও কার কথা বলছে ঠাকুরমশাই? কে সেই পিশাচিনী? কর্ণ পিশাচিনী। কর্ণ মানে কান, অর্থাৎ কানে শোনার হেতু যে সাধনা। কানে কানে ফিসফিস করে গুপ্ত কথা বলবে এক পিশাচিনী। রুদ্রজামল তন্ত্র মতে কর্ণ পিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ শক্তির এক রূপ। আবার ভূত নামর মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণ পিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধতন্ত্রেও তার উল্লেখ আছে। কর্ণ পিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। এর সাধনা করে সিদ্ধিলাভ করলে যে কোনো মানুষের ভূত ও ভবিষ্যৎ ইচ্ছামতো জানতে পারে সাধক, কর্ণ পিশাচিনীর মাধ্যমে। সাধকের সমস্যা হচ্ছে এই পিশাচিনী একবার বলতে শুরু করলে আর থামতে চায় না। পিশাচিনীকে বশে রাখতে না পারলে সাধকের মৃত্যু অবশ্যম্ভাবী। পিশাচতন্ত্রের অন্তর্গত কর্ণ পিশাচিনী সাধনায় সিদ্ধ হলে সব সময় সঙ্গে থাকে। তার মোক্ষম সময় এলে কর্ণ পিশাচিনী সাধককে কানে কানে জানায় যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী। যৌন কামনায় বশীভূত হয় সাধক। পিশাচিনীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় সে যতক্ষণ না পিশাচিনী তৃপ্ত হচ্ছে। এমন চলতে চলতে সাধকের নরদেহ ঊর্জা শক্তিহীন হয়ে পড়ে, আর তখনই ঘটে অনর্থ। লিপ্সাপথে বাধা পেয়ে ক্ষুব্ধ হয় পিশাচিনী। ভয়ানক পিশাচিনী যখন তাকে তো আর শরীরের সুখ দেওয়া সহজ কাজ নয়, ফলে সাধকের জীবন শক্তি নিংড়ে নিতে থাকে সেই ক্রীড়া। আর সাধকের শরীর ধীরে ধীরে শেষ হতে থাকে। সাধক ক্লান্ত হয়ে পড়লেই বিপদ। পিশাচিনীর তৃষ্ণা আরো বেড়ে যায়, আরো বেশি করে সে দাবি জানাতে থাকে। এই চক্র থেকে সহজে মুক্তি মেলে না। তবে যে সাধক যৌন শক্তিতে সবল এবং বুদ্ধিমান, সে নিয়ন্ত্রণ করতে পারে এই পিশাচিনীকে। চরম চতুরতায় তাকে তৃপ্ত করে নিজের সব কাজ হাসিল করে, আর তারপরেই বিসর্জন দেয় পিশাচিনীকে। আসলে পিশাচিনীকে বশে রাখতে না পারলে সে সাধকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কর্ণ পিশাচিনী সাধনার সময় সাধকের সারা শরীর কালো হয়ে যায়, আর সফল হলে সাধক কিন্তু সর্বজ্ঞ হয়ে ওঠে। তখন ইচ্ছে মতো চোখের আড়ালে থাকা বা সামনে দাঁড়ানো কোনো ব্যক্তি এই মুহূর্তে ঠিক কি ভাবছে, কি করতে চলেছে, অথবা সাধককে কেউ কোনো প্রশ্ন করতে চাইলে আগেই সেই প্রশ্ন এবং উত্তর কানে কানে পিশাচিনী জানিয়ে দেয়। কারো নাম পরিচয় এবং কি উদ্দেশ্য নিয়ে সে এসেছে সব আগেই জানতে পেরে যান সাধক। রুদ্রজামলে উল্লিখিত এই কর্ণ পিশাচী হলো এক ধরনের উপদেবী, যে দেবত্ব পায়নি অথচ বেশ কিছু অলৌকিক শক্তির অধিকারী। আবার ভূত প্রেতের মতো এরা অপদেবতাও নয়। কর্ণ পিশাচিনীর বর্ণনায় বলা হয়েছে ইনি কৃষ্ণবর্ণা, ত্রিনয়ন রক্তাভ। এরা আকারে ছোট, কিন্তু এদের উদর বৃহৎ আর জীব অরুণ বর্ণ। এদের 4 হাত, তার মধ্যে 2 হাতে খুলি। এদের শরীর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বলা হয় কর্ণ পিশাচিনী সব হৃদয়ে বাস করে। কথিত আছে এই দেবীর সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন ব্যাসদেব। কর্ণ পিশাচিনী সাধনার ফল দুরকম হতে পারে, হয় সিদ্ধিলাভ, নয় মৃত্যু। কর্ণ পিশাচিনীর কথা গুপ্ত রাখতে হয় সাধককে। সামান্য ভুল ত্রুটিতেই হতে পারে সর্বনাশ। কিন্তু এর আবার ভাবান্তরও আছে, যেমন সাধক যদি দুর্বল হয় আর যদি সে পিশাচিনীকে তুষ্ট করে ঠেকাতে না পারে, তাহলে তার মরণ কেউ আটকাতে পারবে না ঠিকই। কিন্তু আবার সাধক যদি সবল বীর্যবান পুরুষ হয়, তাহলে সেই পিশাচিনীকে করায়ত্ত করে তাকে স্ত্রী হিসেবে বশ করে তাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারে। আর তাই করেছিল পুরন্দর। সে কথা সে নিজের মুখেই বলেছে। দেখুন, আমরা অত্যন্ত সাধারণ মানুষ, কোনো তন্ত্রের বিষয়ে খুব বেশি আমাদের জানা নেই। তবে আমাদের মহা বিপদ হয়েছিল, আর আপনি আমাদের সেই বিপদ থেকে বাঁচিয়েছেন। তাই আপনাকে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। ঈশ্বর আপনাকে পাঠিয়েছে, নয়তো কি যে হতো আমাদের জানা ছিল না। দেখুন, বিপদ কেটেছে ঠিকই, তবে তা এখনকার মতো। তবে বিপদ আবারও আসতে পারে। ওই দুরাত্মা যতদিন জীবিত
ততদিন আপনারা বিপদমুক্ত নন। প্রফুল্ল মুখে হাসলেন জমিদার মশাই। ঠাকুরমশাই, ঠাকুরমশাই ও বেঁচে থাকবে ঠিকই, কিন্তু কোনো অনিষ্ট করার অবস্থায় থাকবে না। ঠিক এই সময় আমরা শুনতে পেলাম একটা অট্ট হাসি। ব্যঙ্গ আর কৌতুক মেশানো কুটিল অট্ট হাসি হেসে উঠল কেউ। পবিত্র ঘোরটা খান খান হয়ে যাচ্ছে তার হাসিতে। হাসিটা আমরা চিনি, পুরন্দর হাসছে। জমিদার মশাই তৎক্ষণাৎ ডাকলেন। বলরাম ছুটে এলো। গুম ঘরে চাবি নিয়ে আয়, আমরা যাব সেখানে। বলরাম চাবি নিয়ে এলে আমরা সবাই গুম ঘরের সামনে এলাম, কিন্তু চাবি দিয়ে দরজা খোলার প্রয়োজন নেই। দরজা হাট হয়ে খুলে বসে আছে। কপালে চোখ উঠল জমিদার মশাইয়ের। হাঁ করে লেঠেলরাও অন্ধকার ঘরের ভেতর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। সেখানে অনেক কিছুই আছে, কিন্তু সদ্য বন্দী করা দুর্ধর্ষ পিশাচ সিদ্ধ নিকৃষ্ট ষড়যন্ত্রী পুরন্দর সাহা নেই। কি হলো ঠাকুরমশাই? চলে গেছে। বললাম না, অত্যন্ত ক্ষমতাশালী পিশাচ সিদ্ধ সে। ক্ষমতার বলেই বন্ধ দরজা খুলে মুক্ত হয়েছে। তবে আমাদের এবার কি হবে? বলেছি তো, বাড়িতে আপনারা নিরাপদ, তবে বাইরে বিপদ ঘটতেও পারে। না, আপনি এরকম বলবেন না ঠাকুরমশাই। বাড়িতে কি বরাবর কেউ বন্ধ থাকতে পারে? কাজে কর্মে তো বেরোতেই হবে ঠাকুরমশাই। আপনি এমন কিছু বিধান দিন যাতে যাতে আমাদের বিপদ দূরে থাকে। দিন ঠাকুরমশাই। আমি তাই করলাম। জমিদার বাড়ির পেছনের পবিত্র দিঘির জলে স্নান সেরে শুক্লা তিথির নির্মল সকালে জমিদার বাড়ির ঠাকুর ঘরে বসে শান্তি সস্তয়ন করে দিলাম। আর তৈরি করে দিলাম বিশেষ একরকম কবচ। তাতে মা কালীর আশীর্বাদী বিভূতি রেখে তাই বেঁধে দিলাম জমিদার ও তার সবেধন নীলমণি একমাত্র ছেলের হাতে। তারপর আর কি, সেখানকার কাজ মিটে গেল। চলে এলাম ওখান থেকে। আজ থেকে অনেক বছর আগেকার কথা সব। নাও, গল্প শেষ। ও মা, শেষ বললেই হলো? আরে এ তো শুধু ভূমিকা ঠাকুরমশাই, আসল কথাই তো বলেননি। কিরকম? এই যে আগুনটা জ্বললো কি করে, আর অনন্তবীরকে কৌশলেই বা কি শিখিয়ে গিয়েছিলেন আপনি? শঙ্খদূতি অনন্তবীরের ওপর আক্রমণ করলেই সুবিধা মতো মাথার কাছে রেখে আসা তামার ঘটিটা তুলে জল দ্রব্য সমেত ছুঁড়ে মারবে পিশাচিনীকে, আর তাতেই শুভ অশুভের সংঘাতে আগুন জ্বলে উঠবে, যেমন উঠেছিল। আর ওই পিশাচিনী কে? তাই তো, তার নাম যে কর্ণ পিশাচিনী তা তো আগেই শুনেছ। আর ওই পিশাচিনীকেই নিজের লালসা মেটানোর পন্থায় ব্যবহার করেছিল পুরন্দর। শঙ্খদূতি পিশাচিনী ও পুরন্দরের নারকীয় ইপ্সাজাত সন্তান। তার মধ্যে দুই তরফই ছিল, তবে এই ধরনের জাতিকা বা জাতকের 18 বছর বয়স হওয়া পর্যন্ত নিজের স্বরূপ দর্শন হয় না। শঙ্খদূতি ছোট থেকেই নিশ্চয়ই আর 5 জনের মতো সাধারণ ছিল। পর যথাসময়ে তার বাবা তার জন্মের লক্ষ্য বিষয় বুঝিয়ে দেয় তাকে। বিয়ে হয় শঙ্খদূতি আর অনন্তবীরের। ফুলশয্যার রাত থেকেই শুরু হয় পৈশাচিক কাণ্ড। পুরন্দরের হাতেই তো শেষে সমস্ত মজুমদার বাড়ির বিষয় সম্পত্তি আসত। পুত্রহারা বৃদ্ধ জমিদার রুদ্রবীর মজুমদারকে পায়ের নিচে রেখে পুরন্দরই নতুন জমিদার হয়ে বসত প্রসন্নময়ী গ্রামের কাছারিতে। এমনই হোক চেয়েছিল পুরন্দর, কিন্তু হতে পারে মজুমদার বংশের পূর্বপুরুষদের জমানো পূর্ণ ফলে বা ভগবানের অসীম করুণায় তাদের বিপদ মোচন হয়েছে। আমি এসে পড়ি শুভ আর অশুভের মধ্যবর্তী কেন্দ্রস্থলে। কিন্তু ওই পুরন্দর, মানে ওই পিশাচ সিদ্ধ লোকটা, আরে তাকে তো আর আপনারা বন্দি করে রাখতে পারেননি শেষ পর্যন্ত। সে তো মুক্ত। তাহলে যে কাজটা সে তখন পারেনি, সে কাজ করার জন্য তো সে পরেও ফিরে আসতে পারে। আর যে প্রতিশোধ নেবে বলে সে অমন কঠিন সাধনা করলো, তা নিতে কি সে ফিরে আসবে না? আপনার কি মনে হয় ঠাকুরমশাই? এতক্ষণে একটা প্রশ্নের মতো প্রশ্ন করেছ। সত্যি বলতে এর কোনো উত্তর আমার কাছে নেই। আমার মনেও এই কথাটা সদা সর্বদা জেগে থাকে। সেই দিন থেকে আজ পর্যন্ত তার কোনো মীমাংসা এখনো হয়নি। এটা আমার কাছেও একটা
জ্বলন্ত জিজ্ঞাসা।